একেই বলে কপালের নাম গোপাল। সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির, আবার বিকালবেলার ফকির তুই সকালবেলার বাদশা। এরকম লোককথা বা শ্লোকগুলো আমাদের ছোটবেলা থেকে আমরা পড়ে শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনার দেখতে হয় সেটা এই মুহূর্তে যে সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির, এটা হচ্ছে শেখ হাসিনা। আর সকালবেলার ফকির তুই বিকালবেলার বাদশা, পরবর্তী সময় মহারাজা, এরপরে কিংডম অফ কিংডম, এই জিনিসগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যায়। জাতীয় নির্বাচন, আমরা জানি জাতীয় নির্বাচন একটা বিরাট 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 খেলা। এই সমস্ত নির্বাচন করতে গেলে বন্ধুরা আমরা দেখছি যে কোনো প্রার্থী ৩-৪ বছর আগের থেকেই তার নির্বাচনী প্রচারণা, জনসেবা এবং মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলা যে আমি তোমাদের পাশে আছি, আমি ইলেকশন করবো সামনে, ইলেকশনের ডেট ঠিক হয়নি কিন্তু আমি আছি তোমাদের সাথে। এই ঘটনা আমরা বাংলাদেশে সারা জীবন দেখে আসছি, এই বছরও তার চেয়ে ব্যতিক্রম নয়। আমাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে ভারতে তীব্র বাদানুবাদ চলছে। বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা হচ্ছে। আমাদের বেশ পরিচিত কিছু মুখ, আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি। এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন, আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই। ভীনা সিকরি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাক রঞ্জনকে দেখেছি, যাদেরকে আমরা সব সময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন। মানুষ একটা কথা বলে থাকে যে দুইটা জিনিস খুলতে সময় লাগে না, এক নম্বর হলো লুঙ্গি আর দ্বিতীয় নম্বর হলো কপাল। প্রিয় দর্শক শ্রোতা, কার কপাল কখন খুলে যায় এটা আসলে কেউ বুঝতেও পারে না, জানতেও পারে না, এবং যার কপাল খোলে সে নিজেও জানতে পারে না যে আমার কপালটা এভাবে খুলবে। কেন এই কথাটি বললাম, হয়তো আজকের এই ভিডিওগুলো দেখেই হয়তো আপনারা সেটা আন্দাজ করতে পারছেন। মূলত ডক্টর ইউনূস সাহেবের কপাল কিন্তু খুলে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, কীভাবে খুললো পুরোপুরি ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর কপাল পুড়েছে কার? শেখ হাসিনার। এতটাই পুড়েছে যেই কপাল পোড়া আর মলম দিয়ে ঠিক হচ্ছে না। আর যারা তাকে আসলে আশ্রয় দিয়েছে তাদেরও কপাল পোড়া অলরেডি শুরু করে দিয়েছে। যে কোনো মুহূর্তে তাদের কপালটাই হয়তো উদাও হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি তো দেখেই বুঝতে পারতেছেন। এখন আগে যেমন বাংলাদেশ ভারত এমন একটা পরিস্থিতি ছিল, আওয়ামী লীগ থাকাকালীন তারা বলতো, এমপি মন্ত্রীরা বলতো যে বাংলাদেশ এবং ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন মানুষ জানতে চেয়েছে তখন যে আসলে স্বামীকে আর স্ত্রীকে, তো বোঝাই গেছে ওখানকার নরেন্দ্র মোদী আর আমাদের এখানকার হাসিনা আপা স্বামী স্ত্রীকে, এটা তো আসলে তারা নিজেরাই বলে দিয়েছে। তো যাই হোক, কথা তো সেটা না। কথা হলো আগে ছিল প্রেম প্রীতির ভালোবাসার একটা মহব্বত বা স্বামী স্ত্রীর একটা মহব্বতের পারস্পরিক সম্পর্ক। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, ডক্টর ইউনূস সাহেব কিন্তু অবশেষে 7 সিস্টার নিয়ে কথা বলেছে। তার মানে এখন আর স্বামী স্ত্রীর সম্পর্ক নাই ভাই, এখন সম্পর্কটা একটু ভিন্ন তরিকায় গড়ে উঠেছে। তো যাই হোক, যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি সবাইকে দেখতে হবে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিও রচনাগুলো শুনে আসি। আমাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে ভারতে তীব্র বাদানুবাদ চলছে। বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা হচ্ছে। আমাদের বেশ পরিচিত কিছু মুখ, আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি। এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন, আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই। ভীনা সিকরি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাক রঞ্জনকে দেখেছি, যাদেরকে আমরা সব সময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন। এর বাইরেও ইদানিং এই ভদ্রলোক কথা বলছেন এবং পশ্চিমে তার কিছু ট্র্যাকশন আছে। আমরা সেই ভদ্রলোককেও দেখেছি, আমি অন্তত একটা চ্যানেলে দেখেছি ব্রহ্মা চেলানিকেও কথা বলতে। সো চিকেন স্নেক নিয়ে আবার নতুন করে আলোচনা হাজির হয়েছে, ভারতের 7 সিস্টার্স নিয়ে আলোচনা হাজির হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস আসলে ঠিক কী বলতে চেয়েছেন? এমনকি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টার হয়ে ব্যাখ্যাও সরকারকে দিতে হয়েছে। আমি সেই জায়গায় আসবো। প্রধান উপদেষ্টা কী বলেছেন আগে সেটা একটু যদি বলি। এক্স্যাক্টলি উনি যা বলেছেন তা ইংরেজিতে এরকম ছিল: 7 states of India, eastern part of India, called 7 sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world, he said. আমরা বুঝতে পারছি যে এখানে মানে 7টা রাজ্যের কথা বলছে। অবশ্যই চিকেন স্নেকটা আপনারা নিশ্চয়ই জানেন, শিলিগুড়ি করিডোর আসলে আগেও বহুবার বলেছে বাংলাদেশ, এখন এটা খুবই পপুলারলি জানেন এবং আমাদের অনেকের স্বপ্ন। কেউ বলেন যে এটাকে ব্লক করে ভারতকে দুভাগ করে ফেলতে হবে। ইনফ্যাক্ট দুভাগ আবার বাংলাদেশকে করে ফেলারও আলাপ এসছে। সব কিছু নিয়ে কথা বলবো। চিকেন স্নেক হচ্ছে আসলে শিলিগুড়ি করিডোর, যে ভারতের খুবই ন্যারো স্ট্রিপ অফ এরিয়া। আপনারা দেখছেন নেপাল এবং বাংলাদেশের মাঝখানে 20-21 কিলোমিটার একটা ভূমি। এতে 7 সিস্টার্স শুধু না, আপনারা ম্যাপ খেয়াল করুন, ভারতের আরও দুটো রাজ্যের, একটা রাজ্য পুরোটা সিকিম এবং পশ্চিমবঙ্গেরও একটা অংশ আসলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণেই এই আলাপগুলো আসলো এবং তারা যে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করছে সেই ইন্টারপ্রিটেশনগুলো নিয়েও কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে যে ভারতের 7 সিস্টার্স যে আছে, সেই 7 সিস্টার্স যেটা এগুলো ল্যান্ডলকড এরিয়া বলছে। মানে ভারতীয়রা যে আলাপ তুলছেন সেটা হচ্ছে এই রকম, আসলে এগুলো আদতে ল্যান্ডলকড না, কারণ ভারতের প্রচুর কোস্টলাইন আছে, বাংলাদেশের 10 গুণ বেশি আছে। সুতরাং মানে এরা কেন, ওরা তো ভারতের পার্ট, সো যে কোনো পোর্ট থেকে গিয়ে ওখানে যাওয়া যায়।
কথাগুলো টেকনিক্যালি ঠিক, কিন্তু কথাগুলো আবার পুরো ঠিকও না। কারণ একটা দেশ যদি অনেক বড় হয়, তার একটা অংশ যদি কোনো সিপোর্ট থেকে অনেক দূরে হয়ে থাকে, সেটাকে ডিফ্যাক্টো ল্যান্ডলক ধরার একটা প্রবণতা আছে। এই কারণেই তো ভারত আমাদের উপর দিয়ে যেতে চায়। তারা মিয়ানমারের কালাদান মাল্টিপোর্টাল প্রজেক্ট দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে চায় নানাভাবে। তারা বাংলাদেশের উপর দিয়ে স্থলভাগ হোক, চিটাগং পোর্ট ইউজ করে ঢোকা হোক, নানানভাবে তারা চায়। কারণ তারা যদি তাদের পোর্টই থেকে থাকে, তাহলে তারা এটা করার কথা ছিল না। ঠিক একই রকম একটা পরিস্থিতি আছে, একটু অপ্রাসঙ্গিক হলে আপনাদের জানিয়ে রাখি। ম্যাপে খেয়াল করুন, চীনের ওয়েস্টার্ন পার্ট সেটাও এক ধরনের ল্যান্ডলকড ধরা হয়। কারণ চীনের কোস্টাল এরিয়াটা হচ্ছে ইস্টে, সেখান থেকে কোনো একটা কিছু যদি আপনি ওয়েস্টে নিতে চান, পুরো চীন পাড়ি দিয়ে নিতে হয় হরাইজন্টালি। এই কারণেই দেখবেন চীনের ওয়েস্টার্ন পার্ট থেকে পাকিস্তানের যে গোয়াদার বন্দর, সেটা কাছে হয়, অনেক কাছে হয়। সেই কারণে সিনজিয়াং প্রভিন্স থেকে বিশেষ করে, সেই কারণেই তারা একটা অল্টারনেটিভ রুটের জন্য শুধু না, তাদের খরচ কমানোর জন্য, মানে চীনের একটা পোর্ট থেকে পণ্য নিয়ে তার ওয়েস্টার্ন পার্টে যাওয়া, বিশেষ করে সিনজিয়াংয়ে যাওয়ার চাইতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিএসসি দিয়ে আপনার গোয়াদার পোর্ট হয়ে চীনের ওয়েস্টার্ন পার্টে যাওয়া তুলনামূলকভাবে অনেক কম দূরত্ব হয়। সো এই প্রবণতাগুলো আছে, বিশেষ করে বড় দেশের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। সো ভার্চুয়ালি ল্যান্ডলকড। সো ভারত এটা নিয়ে একটা কুতর্ক করছে। নাম্বার 2, সবচেয়ে বেশি এজিটেশন তৈরি হয়েছে যে জায়গাটা নিয়ে, সেটা হচ্ছে উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন ফর অল দিস রিজিয়ন। মানে বে অফ বেঙ্গল, মানে আমরা কি সমুদ্রে, মহাসমুদ্রে যাওয়ার জন্য এটা একটা মুখ, ইন্ডিয়ান ওশনে যাবে। এই যে অনলি গার্ডিয়ান বলেছেন, এই অনলি গার্ডিয়ান টেকনিক্যালি ঠিক না। কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে আপনারা, মানে আমি প্রায় বলি যাদের জিও পলিটিক্স নিয়ে আগ্রহ আছে, খুব খুঁটিনাটি ম্যাপ দেখবেন, সারা পৃথিবীর ম্যাপ দেখতে হবে। জিও পলিটিক্সের সাথে লোকেশন ম্যাটার করে। আমরা অনেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স আর জিও পলিটিক্স সিনোনিমালসলি ইউজ করি, উইচ ইজ নট কারেক্ট। যাই হোক, তো আপনি ম্যাপে দেখলে দেখবেন যে বে অফ বেঙ্গলের মধ্যে 3টা দেশেরই অ্যাক্সেস আছে। আমাদের যেমন আছে, ভারত আছে, মিয়ানমার আছে। তো তিনি যখন অনলি গার্ডিয়ান বলছেন, সেটা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে, যিনি কেন এটা বলছেন। তারপর উনি চায়নাকে ডেকেছেন, বলা হচ্ছে এটা অনেক পসিবিলিটি আছে, চায়নার ইকোনমিক এক্সটেনশন হতে পারে, ব্লা ব্লা ব্লা। তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং প্রত্যেকে একটা কথাই বলার চেষ্টা করছেন ভারতের মোটা দাগে, যে ডক্টর ইউনূস আসলে ভারতের এই যে স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি আছে, এই যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে শিলিগুড়ি করিডোর, এটা দিয়ে ভারতকে উস্কানি দিয়েছেন। প্রায় সবাই একই রকম কথা। এর মধ্যে সরকারের মানে গুরুত্বপূর্ণ এই থিঙ্ক ট্যাঙ্ক বা সিভিল সোসাইটি মানুষের বাইরে পলিটিশিয়ানদের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা, মানে আসামের মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে মন্তব্য করেছেন। তিনি এটা নিয়ে হালকাভাবে নেওয়া হচ্ছে না বলছেন। তিনি এই শিলিগুড়ি করিডোরকে ভালোভাবে ঠিক করার জন্য আশপাশ দিয়ে আরও রেল রোড তৈরি করতে বলছেন। তার চাইতে এক কাঠি বাড়া হচ্ছেন ত্রিপুরার এখানে মহারাজা প্রদ্যোৎ মাণিক্য। তিনি যে আলাপটা বহুদিন থেকে ভারতের অনেক জায়গায় হচ্ছে, এখন আবার শুরু হয়েছে, যে বাংলাদেশের একটা চিকেন স্নেক আছে। আমরা যদি খেয়াল করি, এইবারও এই ম্যাপটা খেয়াল করুন, এই বাংলাদেশকে ভাগ করে ফেলতে বলছে। এবং আমি ভারতের অন্তত 2জন মিলিটারি অফিসারকে টক শোতে আসতে দেখেছি, যে বাংলাদেশের ভুলে যাওয়া উচিত হবে না, তারও একটা চিকেন স্নেক আছে। আমরা যদি খেয়াল করি, ফেনীর এই অংশটা যদি কেটে ফেলা যায়, এই অংশটাকে বিচ্ছিন্ন, এই জায়গাটাও খুবই ন্যারো একটা স্ট্রিপ, এটা যদি আলাদা করে ফেলা যায়, তাহলে এই পুরো চিটাগং হিল ট্র্যাক সহ কক্সবাজার এই পুরো জোনটা আলাদা হয়ে যায়। এবং আমরা যদি এভাবে চিন্তা করি, এটা কেটে যদি ভারতের সাথে লাগিয়ে দেওয়া যায়, তাহলে ভারতের নর্থ ইস্টের কিন্তু পার্ট, এবং এখানে একটা দুর্দান্ত প্রাচীন, শুধু এখনকার না, চট্টগ্রাম পোর্ট অনেক পুরনো প্রাচীন পোর্ট, তো তারা একটা পোর্টও পেয়ে যায়, তাদের এদিকে সমস্যার সমাধানও হয়ে যায়। এই আলাপগুলো করা হচ্ছে। আমি সরকারের দিক থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যাটা কিছুটা একটু দেখি। এই ব্যাখ্যায় ব্রিফ করেছেন একটু ইন্টারেস্টিং হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমান। মানে তিনি ইদানিং পররাষ্ট্র মন্ত্রণালয়ে সব ব্রিফ করছেন। আমি জানি না এটা একটা পূর্বাভাস কিনা যে তিনি পররাষ্ট্র উপদেষ্টাই হতে যাচ্ছেন, কারণ ওনার মূল বিষয়টা আসলে তো ভিন্ন। উনি একদম এক্সক্লুসিভ একটা দায়িত্বপ্রাপ্ত মানুষ, এটা আগে একদিন বলেছি, যে আজকে আর বিস্তারিত না। তিনি বলছেন, প্রধান উপদেষ্টা প্রথমবার বলেনি, 2012 সালে একই ধরনের কথা বলেছেন। 23 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কিশিদা নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশকে একটা ভ্যালু চেইন আবদ্ধ করার কথা বলেছিলেন। এর প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমিক জোনের কথা বলেছেন, যেটা বিগ বে ইনিশিয়েটিভ। আমি বিগ বে ইনিশিয়েটিভ নিয়ে ভিডিও করেছিলাম, যারা আমাকে রেগুলারলি দেখেন তারা জানেন। হ্যাঁ, আমরা এই জায়গাটা একটু যদি বলে নেই, সেটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে এরকম, যে চায়না বাংলাদেশের প্রথম ডিপ সি পোর্টটা করতে চেয়েছিল, এবং দীর্ঘদিন সার্ভে করে দেখা গিয়েছিল সোনাদিয়াতে এই ডিপ সি পোর্টটা সবচেয়ে ভালো হতে পারে। কিন্তু না, শেখ হাসিনা যখন গেলেন, ভারতের এটা একটা রেড লাইন ছিল, ভারত এখানে ডিপ সিতে ভারত চায়নার কোনো প্রেজেন্স মেনে নেবে না বলে তারা শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়ে দেন, এবং শেখ হাসিনা রেড লাইন ক্রস করেননি। ফলে সোনাদিয়া ডিপ সি পোর্ট হয় নাই, সোনাদিয়া অন্য কারো সাহায্য আর হয়নি। পরে মাতার বাড়িতে ডিপ সি পোর্ট হচ্ছে, যেটা ভারত জাপানকে নিয়ে এসছে। কারণ ভারতের তো বলেছি, একটা সে সুপার পাওয়ার হতে চায়, কিন্তু এত নিচু স্তরের মানসিকতা এবং এত আমরা কথ্য ভাষায় বলি না, ফকিন্নি মেন্টালিটি নিয়ে হওয়া সম্ভব না। তার ছোট মন, ফকিন্নি বলতে ছোট মনের কথা বলছি, সে জাপানকে নিয়ে এসছে, জাপান এখানে ফাইন্যান্স করছে, এবং এই অঞ্চলকে কেন্দ্র করে একটা বিগ বি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেখানে ভারতের 7 সিস্টার্স ইনভলভ হবে, ইত্যাদি ইত্যাদি। সো সেটার প্রতি একটু ইন্ডিকেট করা হয়েছে। এবং জাতীয় নির্বাচন, আমরা জানি জাতীয় নির্বাচন একটা বিরাট 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 খেলা। এই সমস্ত নির্বাচন করতে গেলে বন্ধুরা, আমরা দেখছি যে কোনো প্রার্থী 3-4 বছর আগের থেকেই তার নির্বাচনী প্রচারণা, জনসেবা এবং মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলা যে আমি তোমাদের পাশে আছি, আমি ইলেকশন করবো সামনে, ইলেকশনের ডেট ঠিক হয়নি কিন্তু আমি আছি তোমাদের সাথে। এই ঘটনা আমরা বাংলাদেশে সারা জীবন দেখে আসছি। এই বছরও তার চেয়ে ব্যতিক্রম নয়। আমরা কেউই জানি না নির্বাচন কবে হবে। কেউ বলছে 6 মাস পর, কেউ বলছে কোনোদিন হবে না, আমি বলছি 2-3 বছর হবে না, কিন্তু নির্বাচন তো হইব, তাই না? একদিন না কিন্তু নির্বাচন হইব। তো সেই নির্বাচনের জন্য তো সবাইকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন শুরু হয়ে গেছে, আপনারা অনেকেই তো খবর পেয়ে গেছেন, যারা পারলে তাদের জন্য ভিডিওটা। পুরো তবে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে।
শুরু করছে প্রথমে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যারা এনসিপি করছে তারা। আপনারা অনেকেই হয়তো জানেন না যে কে কোথা থেকে নমিনেশন পাচ্ছে। আমরা আপাতত 2 জনের নমিনেশন পেয়েছি, কোথা থেকে কে দাঁড়াবে। হাসনাত আব্দুল্লাহ এইবার নির্বাচনী লড়াই লড়বে তার নিজস্ব এলাকা কুমিল্লা 4 দেবিদ্বার থেকে, আর সাজিদ আলম লড়বে তার এলাকা পঞ্চগড় 1 থেকে। এখন কথা হইতেছে ভাই, ওনারা তো নতুন রাজনীতিবিদ, ওনারা মাত্র আসছে, কিন্তু তাদেরকে পুরো বাংলাদেশের মানুষই চিনে, এলাকার লোক তো চিনে, তাদের এই একটা অ্যাডভান্টেজ আছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্টুডেন্টরা প্রথম সারিতে ছিল, হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, নাহিদ ইসলাম, এরপর যদি আমরা দেখি যে আসিফ দাঁড়াচ্ছে বা মাহফুজ দাঁড়াচ্ছে, তাদের সম্পর্কে বাংলাদেশের সবাই জানে। এরা ন্যাশনাল হিরো, এরা তরুণ তুর্কি। এদেরকে ইলেকশনে ফেল করানো একটু কঠিন হবে। আমি অন্যদের কথা বলছি না, অন্য খেলা দাঁড়াইবো এখন আমরা জানি না তারা কী নেগোসিয়েশন করতেছে, কানে কানে দলে ঢুকাইতেছে। আমি আগেও বলছি তারা একটা চেষ্টা করতেছে, কিছু সমাজের আপার ক্লাস পিপল, রাজনীতিবিদ, অন্য পার্টি করতো বা পলিটিক্স বুঝে বা সমাজসেবী বা শিক্ষক বা সাহিত্যিক বা সাংবাদিক বা বড় ব্যবসায়ী, এই ধরনের মানুষজন আরও কিছু তারা আনছে, নইলে তো আর 300 আসলে দেওয়া যাবে না, তাই না? তো সেইগুলো নিয়ে পরে আলোচনা করি, আমরা আলোচনা করি আপাতত হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলমকে নিয়ে। তাদের 2 জনের কনস্টিটিউয়েন্সি ফাইনাল হয়ে গেছে। এই যে বললাম, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আর সাজিদ আলম পঞ্চগড় 1। এখন কথা হচ্ছে তাদের এগেনস্টে কারা লড়বে। তাদের এগেনস্টে বিএনপি পার্টি আছে, বিএনপি বিগ পার্টি, বিএনপি পরিচিত পার্টি। অনেকেই জানেন যে এই যে কয়েকজন নেতা, এরা যেখানেই দাঁড়াক এদের মধ্যে একটা পাবলিক সিম্প্যাথি থাকবে। বিএনপির নলেজ ওইটা আছে, কিন্তু বিএনপি তো প্রার্থী দিচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এগেনস্টে বিএনপিতে দাঁড়াচ্ছে তারেক মুন্সি, ইয়াং ডাইনামিক একটি ছেলে, কুমিল্লার মানুষ তাকে খুব ভালো করে চিনে, রিয়েল পলিটিশিয়ান। পলিটিক্সের দিক দিয়ে ধরতে গেলে হাসনাত আব্দুল্লাহর চেয়ে সে অনেক আগায় আছে। ওখানে জামাতের একজন পার্টি আছে যার নাম হইল সাইফুল ইসলাম, উনি জামাতের উচ্চ শ্রেণীর একজন নেতা। আমি অবশ্যই একটা কথা এখনও বুঝতেছি না, জামাত কি যেখানে এনসিপির পার্টি থাকবে সেখানে তাদের কোনো ক্যান্ডিডেট দিবে কিনা, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে গেলো। কারণ এমন হইতে পারে যে জামাত আর এনসিপি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা, আমরা যেটা শুনছি, জানি না সত্য মিথ্যা, ফিউচার বলে দেবে, যেখানে জামাত যাবে সেখানে এনসিপি যাবে না, যেখানে এনসিপি যাবে সেখানে জামাত যাবে না, এরকম একটা নেগোসিয়েশন তাদের মধ্যে হচ্ছে না। তার আলামত আমরা পাচ্ছি যে জামাত অলওয়েজ এনসিপির সাথে আছে বা এনসিপি অলওয়েজ জামাতের সাথে আছে, কিন্তু এখন পর্যন্ত কথা উঠতেছে জামাতের প্রার্থী সেগুলোতে আছে। দ্বিতীয় স্টেশন হলো সাজিদ আলমের পঞ্চগড় 1, আর পঞ্চগড়ে বিএনপির প্রার্থী হলো সাজিদ আলমের এগেনস্টে জমিরুদ্দিন সাহেবের ছেলে নৌশাদ জমির, অত্যন্ত পরিচিত সে, তার বাবার একটা ঐতিহ্য আছে, আপনারা জানেন উনি বিএনপিতে ছিলেন। ওইখানে জামাতের একজন ক্যান্ডিডেট আছে যার নাম হলো মোহাম্মদ ইকবাল হোসেন। এখন প্রশ্ন থেকেই যায় যে ত্রিমুখী লড়াই হবে না দ্বিমুখী লড়াই হবে, কিন্তু আবার এইটাও শোনা যাচ্ছে ইদানিংকালে যে বিএনপি কিছু ছেলেপেলের জন্য, মানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা হেড ছিল, যেমনটি হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, সার্জিস, ইভেন যদি আসিফ বা মাহফুজ আসে, এদের পক্ষে বিএনপির একটা নম্র সমর্থক থাকবে বা আছে। বিএনপি চাইবে এরা যে কোনোভাবে পাশ করে আসুক। এমন হইতে পারে ইলেকশনের আগে এই আন্ডারস্ট্যান্ডিংও আসতে পারে, বিএনপি সেই সব জায়গায় তাদের প্রার্থী হয়তো দিবেই না, বা দিলেও তারা এমন প্রার্থীকে দিবে যেন পাস করতে না পারে, সেটা আন্ডারস্ট্যান্ডিং। আপনারা জানেন অনেক নেতা আছেন যারা ইলেকশন করার সময় নমিনেশন চায়, পায় না, তখন উচ্চ মহল থেকে তাদেরকে বলা হয়, ভাই তুমি দাঁড়াও না, এবার আমরা যদি আসি ক্ষমতায় তোমাকে আমরা করবো, টেকনোক্রেট মিনিস্টার বেলায় বা যা একটা কিছু করে দিব। এইভাবে কিন্তু অনেক সময় নিজস্ব প্রার্থীকেও বসিয়ে দেওয়া হয়। তো এই যে ইলেকশন কিন্তু জমে গেল, আপনারা যে বলে ইলেকশন হবে না, ইলেকশন যেদিনই হোক হবে, তো একদিন তো হবে, কিন্তু এনসিপি রাস্তায় নেমে গেছে, কারণ তাদের অনেক দূর যাইতে হবে। ভাই বিএনপির যারা প্রার্থী তারা তো আগায় আছে। সাধারণ মানুষ কি বলে, একদল মানুষ বলে বিএনপি একটা পরিচিত দল, একটা বড় দল, সেখানে কে প্রার্থী হলো সেটা আমাদের দেখার বিষয় নয়। আবার আরেক দল বলে এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিজ আলম, নাহিদ ইসলাম, এরা দেশের জন্য যা করছে এদেরকে ভোট দেওয়া উচিত, আমরা এর দলেই আসি। মানে মানুষও এখন বিভক্ত হয়ে গেছে, কাজে আমরা এখনও জানি না কে কাকে ভোট দেবে। তবে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। এমন যদি হয়ে যায়, যদি আমরা দেখতে পাই যে সার্জিজ আলমরা যে কয়জন মাথা ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে জামাত সিট ছেড়ে দিছে, আশ্চর্য হয়ে না। এমনও যদি হয়ে যায় যে তাদেরকে বিএনপিও সিট ছেড়ে দিছে, তাতেও আশ্চর্য হয়ে না। তার মানে একটা জিনিস স্পষ্টত, এই যে এনসিপির যে উপরের লেভেলের যে কয়েকজন স্টুডেন্ট আছে, তরুণ তুর্কি আছে, এরা হয়তোবা বা এরা শিওর পার্লামেন্টে আসতেছে। আর আমরাও এইটাই চাই, বিএনপি যদি সরকার গঠন করেও, আর যদি জামাতের 20-25 জন আর এরা 10-15 জন থাকে, আমি নেগেটিভ কথা বলছি না, আমি একটা ভবিষ্যতের কথা বলতেছি, এরা যদি টোটাল 30-40 জনের একটা বিরোধী দল হয়, তাহলে মনে হয় যে দলই ক্ষমতায় থাকুক সেই দলকে চাপের মধ্যে থাকতে হবে। কারণ এরা জনগণের কথা প্রতি মুহূর্তে বলবে, এরা পার্লামেন্টে চুপচাপ থাকার পাত্র নয়, সেটা জামাতেরই হোক আর এই এনসিপিরই হোক। কাজে সামনে একটা খুব সুন্দর ইলেকশন আসতেছে, সেটা কবে হবে আমরা এখনো জানি না, কিন্তু যখনই হোক নির্বাচন, যবেই হোক, একটা গ্রহণযোগ্যতা সহ একটা নির্বাচন, একটা ক্রেডিবল নির্বাচন আমরা এবার পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপর ইলেকশন করে যার যেরকম ক্ষমতা সে কয়টা সিট পায়, কোন প্রার্থী পাস করে, এটার দায়িত্ব জনগণের, তাদের নয়, কিন্তু তারা মাঠে নাইমা গেছে।
একেই বলে কপালের নাম গোপাল। সকালবেলার বাচ্চারে তুই বিকালবেলার ফকির, আবার বিকালবেলার ফকির তুই সকালবেলার বাচ্চা। এরকম লোককথা বা শ্লোকগুলো আমাদের ছোটবেলা থেকে আমরা পড়ে শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনার দেখতে হয় সেটা এই মুহূর্তে যে সকালবেলার বাচ্চারে তুই বিকালবেলার ফকির, এটা হচ্ছে শেখ হাসিনা। আর সকালবেলার ফকির তুই বিকালবেলার বাচ্চা, পরবর্তী সময় মহারাজা, এরপরে কিংডম অফ কিংডম, এই জিনিসগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যায়। একেই বলে চান কপাল। প্রেক্ষাপটটা যদি এরকম না হইতো, 666 কোটি টাকা কর মানে নাড়াচাড়া করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বা জেলেও থাকতে পারতেন, কিন্তু আজকে কই পর্যন্ত যাচ্ছেন দেখেন। একদিকে ক্ষমতার মেয়াদটা আরেকটু বাড়ছে, পিনাকিদা সহ যারা একটা সাপোর্টিং শ্রেণী, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণের কাছে গ্রহণযোগ্য করানোর জন্য নির্বাচন হোক, নির্বাচন ছাড়া হোক, সামাও এটার দীর্ঘতা বা ওনার মেয়াদের যেই স্থায়িত্ব সেটাকে আরো বড় করার জন্য নানানভাবে চেষ্টা করছেন। এর মাঝখানে আরো বেশ কিছু সুসংবাদ আসছে। শব্দটা একটু বড় হবে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সংক্ষেপে শব্দটার সাথে আপনি পরিচিত, শব্দের নাম হচ্ছে বিমস্টেক। ভাগ্য ভালো হচ্ছে ডক্টর ইউনূসের যে আগামীতে মানে এবার বিমস্টেকের নতুন যিনি চেয়ারম্যান হবেন সেটা হতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। তিনি বলছেন যে বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল মানে আজকেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে মোদি এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা সাইডলাইন বৈঠক হতে পারে, বাট ইটস নট শিওর। বাট আমরা গণমাধ্যমের কল্যাণে দেখছি যে এটার সম্ভাবনাই 95%। তো এখানে আরো মানে খুশির বিষয় হচ্ছে যেহেতু ভারত ও বিমস্টেকের মধ্যে কানেক্টেড, সো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান, তাই সব দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে পরবর্তী কি করণীয় তা নিয়ে তিনি আলোচনা করবেন এবং কি আলোচনা দরকার সেই সুবাদে মোদিও কথা বলতে হবে, এটা বিমস্টেকের রুলস অনুযায়ী সম্ভবত। বাংলাদেশ সহ ভারত সহ আমাদের যে এশিয়া ভিত্তিক রাষ্ট্রগুলো আছে সেখানে বিমস্টেকের গুরুত্ব কিন্তু অনেক। 1997 সালের 6 জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের একটি বৈঠকে একটা নতুন আঞ্চলিক জোট সৃষ্টি করা হয়েছিল এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাক্ষর অনুযায়ী এই জোটটির তৎকালীন প্রেক্ষাপটে নাম দেওয়া হয়েছিল। তো এখন এটা অর্থনৈতিক সহ তারপর বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি বিভিন্ন ধরনের প্রজেক্ট এমনকি ইস্যু নিয়ে কাজ করে। আর এটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। এখন ভারতের সাথে বিষয়টা এই না যে অন্য কোনো ইস্যুতে আলোচনা হবে, যেহেতু বিমস্টেকে যাবে, সো ভারত এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা চেয়ারম্যান হতে যাচ্ছেন, সো এই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে কথাবার্তা হবে। আবার ইতিমধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা পাঠিয়েছে ভারত। তো কেউ কেউ বলছেন যে বরফ গলতে শুরু করেছে, কেউ এটা পছন্দ করছেন, কেউ অপছন্দ করছেন। তো সবকিছু মিলিয়ে মেয়াদও বাড়তে পারে। তারপর হচ্ছে এই যে একটা পথ, হ্যাঁ, এটা তিনি কল্পনা করেন নাই, সেখানেও তিনি বসলেন। মানে নানা দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো পুরো ভিডিওটি দেখার পরে সবগুলো বিশ্লেষণ শোনার পরে আপনাদের মতামতকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটাকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।